নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন, সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। জাপানিদের বোমা ছোঁয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা, কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়াও ভীষণ মারাত্মক। আর তখনকার রাজনীতিও ছিল অনেক ঘোর প্যাঁচওয়ালা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আজকের ব্লগটা ফাটাফাটি একটা ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা যাব ভিক্টোরিয়া লাইটিং শোটা দেখার জন্য। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন এক্সাইড থেকে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। তো যেহেতু আমরা কলকাতাতে আছি, সিটি অফ জয় স্পেশাল একটা চা দিয়ে শুরু করতে হবে। এখানে মাটির ভাঁড়ের চাটা খুব ফেমাস। চলো এক কাপ চা খাওয়া যাক। তো বন্ধুরা, চাটা একদম রেডি হয়ে গেছে, এখন আমরা চা খেয়ে নিচ্ছি। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি এক্সাইডের নতুন ব্রিজটার কাছে। তোমরা দেখে নাও, এই ব্রিজটা তৈরি করেছে এক্সাইড কোম্পানি। তো চলো তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, আরও অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ব্রিজের উপরে। তোমরা ভিউটা দেখে নাও, অসাধারণ লাগছে। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। লাইটিং শোটাও দেখাবো, প্লাস তোমাদেরকে রোড ভিউটাও দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি এখন তোমাদেরকে ভিউটা আমি দেখিয়ে দিলাম। আমি যাচ্ছি ওই দিকে, যেতে যেতে তোমাদেরকে নন্দন ভিউটাও দেখিয়ে দেবো। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা চলে এসেছি এক্সাইড মোড়ের কাছে। এক নজরে তোমরা এক্সাইড মোড় ভিউটা দেখে নাও, বেশ ভালো লাগছে। এখন রোডটা একটু জ্যাম আছে, আর তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা চলে এসেছি নন্দনের কাছে। তোমরা এক নজরে ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। ওই সামনে জলের ফোয়ারাও হচ্ছে। চলো ব্লগটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। সব জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের নন্দন ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি মোহরকুঞ্জর দিকে। মোহরকুঞ্জর দিকে যে গেটটা আছে, ওই গেটটাই হচ্ছে ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট পাওয়া যায়। ফ্রন্ট সাইডের গেট আর ব্যাক সাইডের গেটে এই টিকিটটা পাওয়া যায় না। সব কিছু কমপ্লিটভাবে তোমাদেরকে দেখাবো। টিকিটের দাম কত, কটায় শো, সব কিছুই বলবো। বন্ধুরা, ফাইনালি এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। তো বন্ধুরা, এখানে দেখো, এখানে লাইন লেগে গেছে টিকিটের জন্য। অ্যাকচুয়ালি টিকিটটা যদি প্রথম কালেক্ট করে নাও তাহলে তুমি ফার্স্ট লাইনে থাকবে, আর ফার্স্ট লাইনে যদি থাকো তাহলে তোমার শোটা দেখতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, দেখে নাও, এখানে সব কিছু ডিটেইলিভাবে লেখা আছে। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, টিকিটের প্রাইসটা হচ্ছে 100 টাকা। আর 3 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিটের ফি লাগে না। আর 3 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চা আছে ওদের জন্য টিকিট মূল্য 100 টাকাই লাগবে। আর বন্ধুরা, এই শোটা হচ্ছে বাংলাতে হবে মঙ্গলবার, শুক্রবার আর রবিবার। বৃহস্পতি এবং শনিবার হচ্ছে হিন্দিতে হবে, আর বুধবার হবে ইংরেজিতে। তো বন্ধুরা, আমরা এখন দুটো টিকিট নিয়ে নেব। আমি আছি আর আমার সঙ্গে একজন বন্ধু আছে। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো এখন আমরা দুটো টিকিট নিয়ে নিলাম, আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়ছি। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদের জায়গাটা ভিজিট করার আছে। আমি শোটা দেখার পর আমার একটাই জিনিস মনে হচ্ছে যে শোটা মোবাইলে যতই দেখি না কেন, এ শোটার যে সাউন্ড সিস্টেম আছে
এইখানে বসে দেখতে অসাধারণ লাগে, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বন্ধুরা এই শোটা এন্ট্রি টাইম হচ্ছে 6:30, 6:30টার সময় গেটটা খুলে দেবে। তো ফাইনালি 6:30 বেজে গেছে, এখন আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা যাচ্ছি ইনসাইডে। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। টিকিটগুলো চেক করে নিচ্ছে, টিকিটগুলো চেক করে টিকিটগুলো হালকা ছিঁড়ে আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে। তো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। দেখো নাইট ভিউতে ভিক্টোরিয়া দেখতে অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। চলো তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি মনে করি 100 টাকার হিসাবে এই শোটা আমার খুব সুন্দর লেগেছে। তো নাইট ভিউতে তোমরা দেখে নাও, গার্ডেনগুলো অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তোমাদের জন্যই কষ্ট করে সব কিছু বানানো। তোমরা নিউ ভিউয়ার যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি একদম ভিক্টোরিয়ার ফ্রন্ট সাইডে, এইখানেই শোটা হয়। চলো আগে ভাগে আমরা একটা সিট দেখে বসে যাই, না হলে তোমাদেরকে দেখাতেও পারবো না। তো বন্ধুরা দেখে নাও, এদিকেও অনেকজন বসেছে, আরও ওইদিকেও অনেকজন বসেছে, সবাই বসে পড়েছে শোটা দেখার জন্য। চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বদলে যাচ্ছে, সিমও থাকছে কলকাতার সিম। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1, 2, 3। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300, 400, হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এ ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16ই জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়লো বাঙালি রাস্তার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহা নিষ্ক্রমণ। 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কি? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। যা, এত মরবিড জিনিস দিয়ে ইতিহাস শুরু হবে? আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে, তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলেন? সে তো ক্লিফ রিচার্ডও ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে থাকলে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবনমুখী শুরু করে দিতেন। আর পেলে? পেলে কলকাতায় ছিলেন না? কিংবা লিওনেল মেসি? ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেব টিম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভাবা যায়, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল জল করছে সেই দিনটা।
সালেই কিন্তু ভারতের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে তাতে লজ্জার কি? এ তো গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না, তাই 1905-এ ঠিক করলো বাংলাকে দুভাগ করে দেওয়া হোক। বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের চোটে। হ্যাঁ, আর বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এটাই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর, যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা, মুশকিল হলো তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতার নিন্দে করলে ক্ষেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগাও, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার। প্রথম নাটকটাই হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর 3 বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে। যে সিনটায় ভারতীয় রায়ত এসে অত্যাচারী নীলকর সাহেবকে মারছে, তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডভন্ড করে দিল। তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছিলেন, তাকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গ নাটক। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার। ব্যাস, ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবেই। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দেমন্দ করে লেখা লিখতেন। ওই জন্যেই যাদের মাথার স্ক্রু ঢিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসে। ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে দাঁড়া মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুনসুটি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টসের এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের ঘর তৈরি পাখা ওড়ানো, আবার অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিলে বাই বাই করে ঘোরো, আর কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে দুয়ো খায়, কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। কত হাসির তো কিছু নেই, তোমার মুখে তো কম কালির পৌঁছ নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয়ে শয়ে লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের দিয়ে নির্দ্বিধায় অফিস করেছে, আড্ডা মারতে গেছে, ফ্যান দাও ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছে, তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটর ফটর? দেখো, যা করার অনেকটাই করা হয়নি। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি। যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করব, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আই পিটিয়ে থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, 19 শতকে।
বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জল শোধ চলছিল, তখন তুমি কেমন ছিলে বাপু? আধা ঘুমন্ত দুলছিলে। আমার ফ্রড করে আমার দারুণ মজা লাগছিল। যে চপচপে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না। তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আলো ভর্তি পার্বণ দুর্গাপুজোটাই হতো না। দুর্গাপুজোটাই হতো না? ওমা, কেন? আরে শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। এ তো ভারী গোলমেলে ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। একদম। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুড়িয়ে না দিলে ইংরেজরা চট করে একজন নবাবের বিরুদ্ধে ওভাবে যুদ্ধে নামতো না। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690 24 আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসেরও শুরু। ভুল ভুল, তোমার কথাটা সম্পূর্ণ ভুল। চার্নক আসার অনেক আগেই কবি কঙ্কন মুকুন্দরা আমার কথা লিখে গেছেন। তারও আগে 1495 বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, চার্নক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিঙ্ক না সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়তো? যে মনুমেন্টকে 1828 তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2টো যুদ্ধ জয়ের জন্য, কমান্ডার ডেভিড অক্টলরির স্মরণে 1969 কিনা তার নাম বদলে করে দেওয়া হলো শহীদ মিনার। উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতার যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তবে অত রাগের কিছু নেই, আমি শুধু ভাবছিলাম কি হলে কি হতো। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এটাও ভাবো, কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো? আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহও তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন হুতম পেঁচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাটকেল খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তারা। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়ে ছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, ম্লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি থামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে
because of his profoundly sensitive, fresh and beautiful verse. প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902-এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930-এ ফিজিক্সে নোবেল পেলেন সিভি রমন। 1979-তে মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998-তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019-এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যিনি প্রথম ইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের পুরোধা, যার নামে বোসন কণা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাই তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সাল কলকাতা এলো মরা ফেরার হুজুগ। কেউ বলল এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসবে। কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল। প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোঁটা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979-র হুজুগটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে। সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়ার পার্থ আর অন্য কয়েকটা জায়গায়। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা, বলা ভালো শিষ্যরা, ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। 70-এর দশকেও একদল ছেলেপুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়াও ভীষণ মারাত্মক। আর তখনকার রাজনীতিও ছিল অনেক ঘোর প্যাঁচওয়ালা। রাত্রি জুড়ে বোমা আর পুলিশের জিপের শব্দ, আর দিনের বেলা গঙ্গা জুড়ে উজ্জ্বল যুবকদের লাশ ভেসে যাওয়ার দৃশ্য। তোমার গায়ে অনেক গরম রক্ত ছিটকে পড়েছিল। আদর্শ প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। হ্যাঁ, নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোমান্টিক নস্টালজিয়া। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই স্লোগান নিয়ে একটু মুখ টিপে হাসিও আছে। কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে ঘিরে সংগ্রাম গড়ে তুলবে না? শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ব। এরা বোধহয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস ভরে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন।
এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। বন্ধুরা ফাইনালি আমাদের শো দেখা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে আমরা যেতে যেতে তোমাদেরকে রোড ভিউটা শেয়ার করব। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তোমরা মোবাইলে দেখছো ঠিক আছে, কিন্তু তোমরা শোটায় আসবে, আসার পর তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা তোমাদের জন্য এই ব্লগটা কষ্ট করেই বানালাম। তোমরা কমেন্ট করো তোমাদের ব্লগটা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।